আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সুরাল স্ট্রেন্থ কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তার মানে এখানে যে আমরা আজকে স্ট্রেস ক্যালকুলেশন করে শিখব সেটা আসলে মোমেন্ট সম্পর্কিত, যেহেতু এখানে বেন্ডিং কথা আসছে। সো স্বভাবতই আমরা যদি চিন্তা করি, আমরা যদি কোনো বিম, এখানে যে সবুজ কালার যে বিমটা দেখা যাচ্ছে, আমরা যদি সেখানে কোনো পরিমাণে একটা লোড অ্যাপ্লাই করি, সেটা অবশ্যই কমন হিসেবে বলতে পারি সেটা সার্টেন একটা ডিফ্লেকশন বা ডিফ্লেক্ট করবে, যেটা দেখতে অনেকটা এই শেপের মতো। তাহলে আমি যদি এই বিমটাকে আসলে অনেকগুলো ফাইবার বা অনেকগুলো ব্লকের হিসাবে চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখব যে আমার টপে ন্যারো ডাউন হয়ে গেছে এবং বটমে জিনিসটা আরও ওয়াইডার হয়ে গিয়েছে। আমরা যদি দেখি যে এখানে দেখা যাচ্ছে যে বটম পোর্শনটুকু আগের তুলনায় বড় হয়ে গিয়েছে আর উপরের পোর্শনটুকু আরও কন্ট্রাক্ট করেছে বা আগের থেকে ছোটো হয়ে গেছে। তো এটা কার জন্য হয়েছে? কারণ এখানে যেমন লোড আমি অ্যাপ্লাই করছি, সেই লোডের জন্য আমার দুই পাশে দুইটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। তো এই মোমেন্টের জন্য আমার এই বিহেভিয়ার দেখাচ্ছে। তো এখন যেহেতু এরকম দেখাচ্ছে, তাহলে আসলে নিচের পয়েন্ট আসলে কী নিড করছে এবং উপরের পোর্শনটুকু কী নিড করছে পিঙ্ক কালারের, এবং নিচে ব্লু কালারটা কী নিড করছে। আমরা এর আগেই এক্সিয়াল ফোর্সে এই কথাটা দেখেছি আমরা, যে কোনো একটা পোর্শন থেকে যদি আমার দুইটাই যদি ইনওয়ার্ড বা ওই বিন্দু বরাবর হয়, তাহলে সেটা হবে আসলে কম্প্রেসিভ ফোর্স বা স্ট্রেন যেটা বলি নাই। আর একটা পয়েন্ট থেকে যদি দেখি সবগুলো আউটার ওয়ার্ড টানতেছে, তার মানে সেটাকে বলবো আমরা টেনসাইল স্ট্রেন্থ বা টেনসাইল স্ট্রেন্থ বা টেনসাইল ফোর্স যেটা বলি আমরা সেটা। সো যেহেতু এখানে টেনসাইল স্ট্রেন্থ বা কম্প্রেসিভ, তার মানে টপের পোর্শনটুকু হচ্ছে কম্প্রেসিভ আর বটমের টুকু হচ্ছে টেনসাইল। তার মানে বটমে টেনসাইল আসছে আর উপর আসছে কি আমার জায়গায় কম্প্রেসিভ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে কম্প্রেসিভ স্ট্রেন এখানে এসেছে বা এখানে যে আমার যে টেনসাইল ব্যাপারটা এসেছে, তাহলে সেটা আমরা কীভাবে এখন ক্যালকুলেশন করব। তো দেখা যাক। ওকে, এটা একটু ক্লিয়ার করে নিই। এখন আমরা যদি শুধু মোমেন্ট কীভাবে ক্যালকুলেশন করব বা কীভাবে আমরা স্ট্রেসটা ক্যালকুলেশন করবো সেটা যদি দেখি। সো এখানে স্ট্রেস ক্যালকুলেশন করার সূত্রটা দেওয়া হয়েছে সিগমা। তো সিগমা সমান সূত্র এখানে বলা হচ্ছে my/i। যেহেতু এখানে বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সুরাল স্ট্রেস যেহেতু বলছি, তা আসলে এটা মোমেন্টের উপর রিলেটেড করা, তাহলে এখানে আমার অবশ্যই মোমেন্ট ভ্যালুটা লাগবে। আমি আসলে যেই পোর্শনে চাই সেই পোর্শনের মোমেন্টটা লাগবে ওয়াই। এখানে প্রশ্ন হচ্ছে ওয়াই এবং জিনিস কি আই কি? আই আমরা অলরেডি জানি, আই হচ্ছে গেল মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা আই ক্যালকুলেশন অলরেডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্সে আমরা করে এসেছি, তো আমরা অলরেডি সবাই জানি আমরা আই ক্যালকুলেশন করতে পারবো। মোমেন্ট আমরা এটাও আশা করব যারা এই ভিডিওটি দেখছে তারা অলরেডি এসএফডি বিএমডি জানে, তো সেখান থেকে এসএফডি বা বিএমডি ডায়াগ্রাম থেকে মোমেন্টটা তারা এখানে বের করে বসাই দিবে। সো আমি এম পেয়ে গেলাম, আমি সেকশনের ইলাস্টিক মডুলাস বা মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাও ক্যালকুলেশন করতে পারলাম। এখন বাকি হচ্ছে আমাদের ওয়াই ব্যাপারটা। তো ওয়াই আসলে কি? তো ওয়াইকে বলা হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। এখন নিউট্রাল অ্যাক্সিস ব্যাপারটা আসলে কি? আমরা যদি দেখি যে যখন দেখলাম যে বিমের উপর লোড দেওয়ার ফলে আমার কী হয়, কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হয় এবং একই সাথে আমার টেনসাইল স্ট্রেস তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে একটা সার্টেন পয়েন্ট বা সার্টেন লাইনের উপরে কম্প্রেসিভ আর নিচে হচ্ছে টেনসাইল। তার মানে ওই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে, এই লাইনটাকে বলা হয় NA, মানে নিউট্রাল অ্যাক্সিস। এখানে NA মানে এনতে নিউট্রাল আর এতে অ্যাক্সিস, মানে ওই পোর্শনটা হচ্ছে নিউট্রাল, সেখানে কম্প্রেসিভ ফোর্সও নাই এবং টেনসাইল ফোর্সও নাই। বা সোজা বাংলা ভাষায় যদি বলি, সেখানে আমার কম্প্রেসিভ স্ট্রেসও নাই, টেনসাইল স্ট্রেসও নাই। তো ওই পয়েন্ট আসলে কোনটা? তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিসটা কীভাবে বের করবো, এবং ওইখান থেকে আমার কী লাগবে, ওয়াই দূরত্বটা লাগবে। তো আমরা যদি একটু কষ্ট করে ফিগার দিকে তাকাই, সো ওয়াইটা ডেজিগনেট করতেছে এইভাবে, এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমি যদি এই পয়েন্টে চাই, তো আমার সেই ওয়াই দূরত্বটা লাগবে। সেই ওয়াই দূরত্বটা আমি যেখানে বসাই দিই, তাহলে আমি স্ট্রেস ক্যালকুলেশন করতে পারবো। আবার উপরে যেহেতু কম্প্রেসিভ আর নিচে হবে টেনসাইল, সো সিমিলার আমি যদি এখানে যাই, এটা হবে ওয়াই টেনসাইলের জন্য। আমি ওই নিউট্রাল অ্যাক্সিস থেকে যতটুকু বটমে যাব সেটা, তা আমরা সেই ওয়াইটা বসাই দিলে পেয়ে যাবো। এখন কথা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস কোথায় হবে সেটা আমরা কীভাবে বুঝবো? নর্মালি আমরা যে রেক্টেঙ্গুলার সেকশন করি, রেক্টেঙ্গুলার সেকশনের আসলে আমরা যে বিমগুলো থাকে নর্মালি থাকে এরকম রেক্টেঙ্গল শেপের। সো রেক্টেঙ্গল শেপের সবসময় মাঝখানে নিউট্রাল অ্যাক্সিস কাজ করে,
কিন্তু সবসময় তো আমার এরকম রেক্ট্যাঙ্গেল শেপ থাকবে না। তো তখন আমরা কীভাবে নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশন করব? নিউট্রাল অ্যাক্সিসটা ওয়ান কাইন্ড অফ সেন্ট্রয়েড ক্যালকুলেশন। সো সেন্ট্রয়েড কথাটা আসলেই সবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কথা মনে পড়ে যাবে। তো সবাই সেখানে আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেশন করা শিখেছি, কীভাবে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হয়। সো সেন্ট্রয়েড ক্যালকুলেশন সূত্রটা আমি যদি দেখিয়ে দিই, সো যদি বলি ওয়াই বার হচ্ছে আমার সেন্ট্রয়েড, তাহলে সূত্রটা ছিল a1 y1 প্লাস a2 y2 প্লাস ডট 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 ডট, আর নিচে হবে কি আমার সবগুলো এরিয়ার যোগফল। এটাকে ভাগ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে আমার সেন্ট্রয়েড ক্যালকুলেশন সূত্র। তার মানে বটম থেকে যদি করি, তো বটম থেকে ওই দূরত্বটা হবে ঠিক সেখানে আমার কি সেন্ট্রয়েড। তো আশা করি জিনিসটা অনেকে মনে পড়েছে। যদি মনে পড়ে না থাকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের টপিকগুলো দেখে আসার জন্য। সো আমরা মোটামুটি সূত্রটা বুঝে গেলাম। সো এখন আমাদের একটু ক্যালকুলেশন দিকে যাওয়া উচিত, বা আমরা আরও কয়েকটা ডায়াগ্রাম দেখি। সো এখানে মোটামুটি 4 রকমের শেপ দেখতে পাচ্ছি। সো প্রথম এখানে দেখাচ্ছে রেক্টেঙ্গুলার শেপের জন্য। তো রেক্টেঙ্গুলার শেপের মাঝখানে নিউট্রাল অ্যাক্সিস কাজ করে, এনে লেখা আছে। সো উপরে পিঙ্ক কালারটা হচ্ছে কম্প্রেসিভ, আর নিচে আমার রেড কালার ব্লু কালারটা দেখাচ্ছে হচ্ছে গেল টেনসাইলের জন্য। আবার সিমিলার এখানে যে ভিন্ন দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় আসলে টি বিম, কারণ দেখতে অনেকটা টি শেপের মতো, সেজন্য এটাকে বলা হয় টি বিম। সো যদি আমার কখনো পরীক্ষায় টি বিম আসে তাহলে আমরা কি করব, আমরা ওয়াই বার যেভাবে ক্যালকুলেশন করে সেই ওয়াই বার ক্যালকুলেশন করে আমরা সেন্ট্রয়েডটা বের করার চেষ্টা করব। সো এখানে মোটামুটি একটা শেপ দেখানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে নিউট্রাল অ্যাক্সিসটা বটম থেকে ভালোই দূরে কাজ করবে, ভালো পরিমাণ দূরে কাজ করছে, কারণ উপরে এরিয়াটা বেশি, সেজন্য সেন্ট্রয়েডটা উপরে চলে যাচ্ছে, নর্মালি রেক্টেঙ্গুলার মতো মাঝখানে থাকছে না। তো সেই নিউট্রাল অ্যাক্সিসটা উপরে চলে গিয়েছে। তো ক্যালকুলেশন করার এখন আমাদের প্রসেস আসলে কি? সো আমরা ওয়াই বার বের করব। সো এখান থেকে ওই ডিস্টেন্স অনুযায়ী আমরা সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই এ বসিয়ে আমরা সেই ভ্যালুগুলো পাবো। সিমিলার যদি টিভি উল্টা হয় তাহলে নিউট্রাল অ্যাক্সিসটা নিয়ে চলে যাবে, তাহলে এখানে কম্প্রেসিভ পোর্শনটা বেশি বা টেনশনাল পোর্শনটা কম। এখানে আবার দেখা যাচ্ছে এখানে কম্প্রেসিভ পোর্শন হচ্ছে গেল কম, আবার এখানে টেনসাইল পোর্শন হচ্ছে গেল বেশি। আবার এই শেপটাকে অনেক কারণে বলা হয় আই বিম, কারণ উপরেও একটা ফ্ল্যাঞ্জ পোর্শন আছে, নিচেও একটা আছে। সো এখানেও দেখা যাচ্ছে নিউট্রাল অ্যাক্সিস উপরে যেহেতু, সেক্ষেত্রে এখানে কম্প্রেসিভ ফোর্স এখানেও কম আর টেনশনাল পোর্শনটা বেশি। তার মানে সবই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে যদি কখনো প্রশ্ন করা নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালু কত, সো 0, কারণ নিউট্রাল অ্যাক্সিসের টেনসাইল স্ট্রেসও 0 এবং কি আমার কম্প্রেসিভ স্ট্রেসও 0 চলে আসবে। এখান থেকে সব কিছু আমরা আসলে ডেভেলপ করে। সো আমাদের এরকম একটা ডায়াগ্রাম মোটামুটি ড্র করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা শিখে নিই, মাঝে মধ্যে পরীক্ষায় আমাদের ভাষাগুলো বুঝতে হবে। সো এখন পরীক্ষায় আমাকে যদি এই টি বিমটা আসে, সো অনেক সময় টি বিমটা এরকম না এঁকে আমাকে মুখে মুখে ভাষায় ভ্যালুগুলো দিতে পারে। সো এই যে মাঝখানে অংশটুকু এটাকে বলা হয় ওয়েব, আর উপরের এইটাকে ডানা বাইকে বলা হয় ফ্ল্যান্স। তো ফ্ল্যান্সের ভ্যালু দিলে বুঝবো আমরা এই টপ পোর্শনের ভ্যালুগুলো দিয়েছে, আর ওয়েব মানে হচ্ছে মাঝখানে যে সেকশনটা তার মান দিয়েছে। সো এটা এবং এটা এই দুইটাই হচ্ছে আমাদের ফ্ল্যান্স। আর আমি অন্য একটা কালার দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করি। আর তাহলে মাঝখানের এটা হচ্ছে আমাদের আসলে ওয়েব, এটাকে ওয়েব সেকশন বলা হয়। সো আশা করি এরপরে ফিগার যদি না থাকে তো ওয়েব এবং ফ্ল্যান্স কথাটা বললে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কী বোঝাতে চেয়েছে। ওকে, ফ্ল্যান্স বা ওয়েব যদি এই ব্যাপারটা আমরা বুঝতে চাই, এখন আমরা একটা ছোট্টখাটো একটা প্রুফ দেখার চেষ্টা করি। আমরা চাইলেই একটা জিনিস বলতে পারি যে এই যে আমরা ডায়াগ্রাম দেখছি, তাহলে সেখানে প্রতিটা সেকশনের জন্য আসলে একটা ম্যাক্সিমাম ভ্যালু তো আছেই, কারণ যে কোনো বিন্দু, কারণ ওয়াই হচ্ছে তো যে কোনো পয়েন্ট, তো সেক্ষেত্রে আমার ভ্যালুটা আপ অ্যান্ড ডাউন করে। কিন্তু আমি যদি বলি যেমন এই যে এখানে দাগ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কম্প্রেসিভের জন্য ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে গেলো টেনসাইলের জন্য ম্যাক্সিমাম ভ্যালু। তো এই ম্যাক্সিমাম ভ্যালুটা কী বের করবো? তো ম্যাক্সিমাম ভ্যালুটাকে আসলে যে দূরত্বটা নিউট্রাল অ্যাক্সিস থেকে, সেই দূরত্বটাকে আসলে বলা হয় সি, আর ওয়াইকে বলা হয় যে কোনো দূরত্ব। ওয়াই হচ্ছে যে কোনো দূরত্ব, নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো দূরত্বকে বলা হয় ওয়াই, কারণ এখানে অনেকগুলো দূরত্ব সম্ভব। কিন্তু সি হচ্ছে গেলো একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পর্যন্ত বা বটম পর্যন্ত দূরত্বকে সি বলা হয়। তার মানে আমি যদি ম্যাক্সিমাম ভ্যালুটা চাই, আমি যদি সিগমা ম্যাক্স লিখি, তাহলে আমার সূত্রটা এম ওয়াই বাই আই থেকে সরে যে হয়ে যাবে এম সি বাই আই।
তো সি হচ্ছে আমার পুরা ভ্যালুটা, একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ পর্যন্ত যে ভ্যালুটা তাকে সি বলা হয়, মোমেন্ট হচ্ছে এম, আর আই হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটাকে বলে। এখন যেহেতু আমি এখন জিনিসটা প্রুফ করবো শুধু রেক্টেঙ্গুলার জন্য, আমি এই ম্যাক্সিমাম ভ্যালুটা শুধুমাত্র প্রুফ করবো রেক্টেঙ্গুলার জন্য, রেক্টেঙ্গেল শেপের যেগুলোর জন্য, কারণ আমাদের ম্যাক্সিমাম লাইফে রেক্টেঙ্গেল বিম বেশি করা লাগবে। তো জিনিসটাকে আরও সিম্পলিফাই করার চেষ্টা করি। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা আয়ের মান যদি জানি, আমরা জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হয় 1/12, সূত্র হচ্ছে BH কিউব। তো আমি ধরে নিলাম এই পোর্শনটুকু হচ্ছে গেল বি, আর এটা হচ্ছে আমাদের এইচ। সো আমি আয়ের মান এবং সি এর মান এখানে যদি বসিয়ে দিই, এখানে সবগুলো মানগুলো বসিয়ে, তাহলে আমি এখানে সিগমা ম্যাক্স পেয়ে যাব। তাহলে আমরা একটু সূত্রটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, একটু নিচে দিয়ে লিখি আমরা। সো সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু এমসি ওভার আই। সো এখানে আমরা আয়ের জায়গায় 1/12 BH কিউব এটা বসিয়ে দিব, এবং বলতেই পারি সি এর মানটা অবশ্যই কত আসবে H/2, কারণ টোটাল বিমটা যদি আমার হাইট H হয়, আর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রয়েড মাঝে কাজ করে, তাহলে এই দূরত্বটা অবশ্যই তাহলে H/2 হবে। তো আমরা সি এর মানটা H/2 বসিয়ে দিই। সো টোটাল জিনিসটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার আনসার আসবে 6m/BH²। কাটাকাটি করার পরে আমাদের আসবে এরকম একটা সূত্র চলে আসবে 6m/BH²। তার মানে বি হচ্ছে ওই বিমের উইথ কতটুকু, আর এইচ হচ্ছে ওই বিমের হাইট কতটুকু, 6 ইন্টু মোমেন্ট ক্যালকুলেশন করলেই আমরা সিগমা পেয়ে যাব, ম্যাক্সিমাম সিগমাটা পেয়ে যাব। এটা কার জন্য? অবশ্যই শুধুমাত্র রেক্টেঙ্গেলের জন্য, অন্য কোনো সেকশনের জন্য সেটা হবে না। সো রেক্টেঙ্গেলের জন্য 6 ইন্টু মোমেন্ট ভাগ BH² আমরা যদি করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ম্যাক্সিমাম কম্প্রেসিভ বা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস যেটা বলি, সেটা আমরা পেয়ে যাবো এখান থেকে আমরা। আবার অনেক ক্ষেত্রে একটা আমরা কাজ করতে পারি, ম্যাক্সিমাম বের করা। এখন যদি এটা তো গেল রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, এখন অন্য কোনো ক্ষেত্রে যদি আসে, সেক্ষেত্রে আমরা করণীয় কি? তো সিগমা ম্যাক্স সমান সমান যেহেতু সূত্রটা যে MC/I, সো নতুন একটা টার্ম চলে আসে, একে বলা হয় সেকশন মডুলাস। সেকশন মডুলাসকে আসলে বলা হয় I/C সমান সমান S। তার মানে আমরা I/C এই মানটাকে পেলে আমরা এখানে S বসাই দিব সেকশন মডুলাস, মানে একবারে। তাহলে আমার কখনো যদি কোনো ম্যাথে সেকশন মডুলাস দেওয়া থাকে, তাহলে আমার কষ্ট করে I এবং C কোনোটাই আমার ক্যালকুলেশন করতে হবে না। তার মানে S সমান যে I/C হয়, তাহলে 1/S সমান কত হবে? C/I। তাহলে আমরা C/I এর পরিবর্তে 1/S বসাই দিতে পারি। তাহলে আমার সূত্রটা এখন দাঁড়াবে M/S। তার মানে আমি যদি কোনো একটা সেকশনের মোমেন্টকে আমি সেকশন মডুলাস দ্বারা ভাগ করি, তাহলে আমি কি ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। এখন যদি আমি বলি সেকশন মডুলাসের ইউনিট কত, আয়ের ইউনিট যদি হয়, আয়ের ইউনিটটা যদি এমন হয় যে মিটার টু দি পাওয়ার 4, আর সি এর যদি মিটার হয়, ভাগ করলে আসলে কত আসবে? মিটার কিউব। তো সি মিটার সবসময় তো মিটার থাকবে না, সেটা হতে পারে মিলিমিটার, তাহলে হবে মিলিমিটার কিউব। ইঞ্চ থাকলে হবে ইঞ্চ কিউব। তো সেকশন মডুলাসের ইউনিট হচ্ছে এরকম। ওকে, সো এগুলো যদি আমরা বুঝে যাই, এবার কিছু আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে চলে আসি। সো এগুলো আমরা একটু মোছার চেষ্টা করি। সো কারো যদি তোলা হয়ে না থাকে, তাহলে আমি বলবো যে একটু পেছনে রিভাইন্ড করে আপনারা পজ করে এগুলো একটু তুলে নিতে দেবেন। ওকে, মোটামুটি মোছা হয়ে গেছে। এখন আমরা অঙ্কে চলে আসি। ওকে, তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো অঙ্কটা তোলার জন্য। সো বলছে ড্র ফ্লেক্সারাল স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেস ডায়াগ্রাম আসলে কোনটা? এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এটাকে বলা স্ট্রেস ডায়াগ্রাম। এটা ড্র করতে বলা হয়েছে। বলছে ড্র দ্য স্ট্রেস ডায়াগ্রাম ফর দ্য ফলোয়িং সেকশন গিভেন দ্যাট মোমেন্ট 40 কিউব ফিট। আমাকে সেকশনের ডায়াগ্রামও দেওয়া আছে এবং এখানে মোমেন্টও বলে দিয়েছে। আর আমার জানি যেহেতু রেক্টেঙ্গেল, তার মানে আসলে নিউট্রাল অ্যাক্সিস মাঝামাঝি কাজ করবে। যে বটম থেকে 5 ইঞ্চি, আবার টপ থেকে 5 ইঞ্চি দূরে, এই মাঝখানে আমার নিউট্রাল কাজ করবে। কারণ এটার আমি নাম লিখতে পারি N.A। এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এখন আমরা ম্যাথটা কীভাবে করব?
তাহলে ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে, আমি যদি সূত্রের দিকে তাকাই, আমার লাগবে my/i। সো আমাকে এখানে কোশ্চেন আমি অলরেডি m পেয়ে গিয়েছি, আমার i বের করতে হবে। সো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে জানি সূত্র হচ্ছে 1/12 bh কিউব। তাহলে 1/12 b দেখতে পাচ্ছি 4 ইঞ্চি, আর হচ্ছে 10 ইঞ্চি, সো 10 কিউব। সো যদি ক্যালকুলেটার নিয়ে সবাই বসি, সো আপনারা ক্যালকুলেশন করুন, আমি একই সাথে ক্যালকুলেশন করতে থাকি। সো আশা করি আনসার আসবে প্রায় 1000/3 ইঞ্চ কিউব। আমরা আই পেয়ে গেলাম। সো আমরা যখন স্ট্রেস ক্যালকুলেশন করি, সো সিগমা সি লিখলাম, মানে কম্প্রেসিভ পোর্শনের জন্য, যেহেতু পজিটিভ মোমেন্ট, তার মানে পজিটিভ মোমেন্ট আসা মানে হচ্ছে আমার টপে আসবে কম্প্রেশন আর বটমে আসবে আমার টেনশন। আমি আরেকটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আমরা যদি দেখি, কারণ দেখেন এই জায়গায় লোডটা পড়তেছে এই বরাবর, আর এখানে এরকম মোমেন্ট ডায়াগ্রামটা আসছে এরকম। সো আমরা জানি যে মোমেন্ট ডায়াগ্রাম যদি এরকম হয় তাহলে সেই মোমেন্ট ভ্যালুটা হচ্ছে পজিটিভ, আর যদি এরকম আসতো তাহলে সেই মোমেন্টকে বলা হতো নেগেটিভ মোমেন্ট। তার মানে পজিটিভ মোমেন্ট যদি আসে তাহলে সেক্ষেত্রে আমার টপে হবে কম্প্রেশন আর বটমে হবে টেনশন, আর যদি মোমেন্ট নেগেটিভ আসে তাহলে টপে হবে টেনশন, বটমে হবে কম্প্রেশন। সেটা মাথায় রাখবো আমরা। সো আমরা যদি এখানে আবার ব্যাক করি, সো আমাদের সিগমা সি বের করতে হবে। তো সূত্র হচ্ছে আমাদের my/i। সো আমি সূত্র লিখে নিই my/i। সো মোমেন্ট কত, মোমেন্ট দেওয়া আছে আমাদের 40 কিউব ফিট। আমরা এটাকে ইঞ্চিতে নিয়ে নিব, কারণ যেহেতু আমি আয়ের মানটা ইঞ্চিতে বের করেছি। সো প্রথমে লিখলাম এম এর মান 40 কিউব ফিটে ছিল। সো এটাকে ইঞ্চি বানানোর জন্য আমি 12 গুণ দিলাম, তাহলে জিনিসটা কিউব ইঞ্চ হয়ে গেল। ওয়াই মান কত হবে 5 ইঞ্চি, কারণ নিউট্রাল অ্যাক্সিস থেকে এই দূরত্ব হচ্ছে 5 ইঞ্চি। আমি এখানে সি লিখতে পারতাম একই কথা, কারণ সি মানে ম্যাক্সিমাম দূরত্ব 5 ইঞ্চি। আর আয়ের মানটা আমি লিখে দিই 1000/3। আমি 1000/3 কেন লিখেছি, কারণ এটা আসলে ভাগ দিলে 333 এমনি চলে আসতো, 333.33 একটা ফ্র্যাকশন আসতো আর কি। আনসারটা সুন্দর করার জন্য আমি এইভাবে করেছি আর কি আমরা। তো সবাই যদি আবার ক্যালকুলেটর নিয়ে এটা ক্যালকুলেশন করি, সো আনসার আসবে এরকম 7.2 ইউনিট আসবে কেএসআই। আর যেহেতু এটা কম্প্রেসিভ, আমরা কম্প্রেসিভের জন্য সামনেটা তাহলে মাইনাস বসা দিতেই পারি, ম্যাটার করে না। আমরা কম্প্রেসিভকে নেগেটিভ বলি আর টেনসাইলকে পজিটিভ বলি। এবার আমরা বের করবো সিগমা টি টেনসাইল ফোর্স। সো my/i আগের মতো, সো এখানে ওয়াই সেম 5 হবে। সো আগের মতোই ক্যালকুলেশন হবে। সো 5/1000/3, সো প্লাস 7.2 কেএসআই হয়ে গেল আমাদের। এখন প্রশ্ন হচ্ছে এই ডায়াগ্রামটা আমরা কীভাবে এখন ড্র করব। আমরা ভ্যালু তো পেয়ে গিয়েছি। সো এখন আমরা ডায়াগ্রাম ড্রতে চলে যাই। সো ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা প্রথমে সেকশনটা ড্র করব। সেকশন আমার এখানে অলরেডি ড্র করা আছে, রেক্টেঙ্গুলার সেকশনটা। সো আপনারা হচ্ছে গেলো বটমে আরেকবার একটু সেকশনটা ড্র করে নেবেন। আমি সো ফার্স্ট অফ অল আমি নিউট্রাল বরাবর একটা দাগ দিলাম এই জায়গায়, এবং খাড়া লম্বাটা দাগ দিলাম। ওকে ফাইন। সো এখান থেকে এই পর্যন্ত এই বরাবরটা যে দাগটা নিই, হ্যাঁ, সো এই বরাবর হচ্ছে গেল আসবে, এটাকে আমি লিখে দিই -7.2 কেএসআই। এবার কালারটা চেঞ্জ করি, কালো দিই দিকে, আর এদিকে আসবে এই পর্যন্ত। এটা হবে পজিটিভ 2 কেএসআই। এভাবে ড্র করাটা ভালো, কারণ হচ্ছে কি হলো, আমি যদি সাইডের ফিগারটা দেখি, কারণ সাইডের ফিগারটা আসলে দেখলে দেখা যাবে কি যে একই পাশে আমার দুইটা ড্র করেছে, একই পাশেই আমার কম্প্রেসিভ এবং টেনশন ড্র করেছে, কিন্তু এখানে আসলে তারা কালার ইউজ করেছে, তো সেই জন্য এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। কিন্তু আপনার যখন খাতায় জিনিসটা লিখবেন তখন তো আসলে সব ধরনের কালার সবসময় ইউজ করা সম্ভব হবে না, বা একজন স্টুডেন্টের ক্ষেত্রে সবসময় আমার কলম ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে এইভাবে ডায়াগ্রাম লিখে মাইনাস প্লাস দিয়ে দিলে শিক্ষক বা যেই খাতা দেবে সেও বুঝতে পারবে, বা যেই খাতাটা দেখবে পরবর্তী সেও বুঝতে পারবে। আমরা চাইলে এইভাবে ডায়াগ্রাম ড্র করতে পারি।
আমি রিকোয়েস্ট করবো, আমি যেহেতু করে ডায়াগ্রাম ড্র করে নতুন একটা অ্যাপ্রোচ দেখাবো, সো সবাই একটু পজ করে ডায়াগ্রামটাকে ফেলবেন। ওকে, ধরে নিলাম আঁকা শেষ। তো এখন আমরা কীভাবে আঁকবো, ওকে। সো আমরা নিউক্লিয়াসিস বরাবর একটা ডট লাইন টানি, টপ বরাবর একটা ডট লাইন টানলাম, বটম বরাবর লাইন টানলাম, ওকে ফাইন দিলাম। হ্যাঁ, সো এখানে এইভাবে যাবে, আর বটমেও আমরা কালার চেঞ্জ করে এটা দিই ভায়োলেট। হ্যাঁ, এটাও এইভাবে। সেখানে দিয়ে দেবো পজিটিভ, আর এখানে লিখে দেবো নেগেটিভ, বাস আর কিচ্ছু করা লাগবে না। টপের ভ্যালু 7.2 KSI, আর এটার হচ্ছে গেল বটম ভ্যালু হচ্ছে গেল 7.2 KSI, বাস। আমার যেহেতু কালার এখানে অপশন আছে সেজন্য আমি কালারিং করে দিয়েছি, বাট আপনাদের সাথে সেক্ষেত্রে সেই অপশনটা হবে না। সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ নেগেটিভ লিখতে ভুলবেন না। সো পজিটিভ বলতে বুঝে যাবো এটা টেন্সাইল, এবং নেগেটিভ বলতে বুঝে যাবো কম্প্রেসিভ। বাট কেউ যদি কম্প্রেসিভকে পজিটিভ লেখেন সেক্ষেত্রে অবশ্যই লিখে দিতে হবে যে আসলে আমি এখানে পজিটিভকে কম্প্রেসিভ বুঝিয়েছি। সো এখানে অলরেডি মোমেন্ট দেওয়া আছে, তার মানে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা খুব একটা প্রয়োজন পড়েনি। এবার দেখি আমরা অ্যানাদার একটা অঙ্ক বা একটা প্রবলেম দেখি আমরা। ওকে, সাইডে নিতে, ওকে ফাইন। সো এবার এটা আলাদা, রেক্টেঙ্গল শেপের না। সো রেক্টেঙ্গল শেপ হচ্ছে আমরা ডেইলি লাইফ বেসিসে পাই, কিন্তু আমরা টি বিমও এই শেপ বিম কখনো কখনো পাবো। সো টি বিমের এখানে দিয়ে দিচ্ছে। সো এখানে ফ্ল্যান্সটা হচ্ছে 2x6। সো এখানে যেহেতু ডায়াগ্রাম ড্রয় করে যে সেজন্য আলাদাভাবে বলা নাই, বাট পরীক্ষা এটা এইভাবে বলতে পারে যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যান্স, যেটা হচ্ছে 2x6 সাইজ, মানে 2 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। এটা বলবে এভাবে ওয়েবটা হচ্ছে 6 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, এভাবে বলে দিবে। ওকে ফাইন। সো আমার ডাটা সব পেয়ে গিয়েছি। এখন ঝামেলা হচ্ছে আগের বারে আমার নিউট্রাল অ্যাক্সিসটা বোঝা যাচ্ছিল, কারণ রেক্টেঙ্গেল সেজন্য মাঝামাঝি হবে, কিন্তু এখানে আমরা সেটা তো বুঝবো না। তো এখন আমরা দেখবো যে কীভাবে নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশন করে। সো আমি সূত্র অনুযায়ী বলতে পারি ওয়াই বার সমান সমান, যেহেতু দুইটা সেকশন A1 Y1 প্লাস A2 Y2। সো আমি সবসময় বটম থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করবো, প্লাস A1 প্লাস A2। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের A1 এই সেকশনটা ওয়েবটা, আর এটা হচ্ছে A2 আমার ফ্ল্যান্স সেকশনটা। ওকে, সো আমার A1 কত আসবে? সো A1 এরিয়া হবে 6 ইন্টু 2। Y1 কত? আমরা জানি এই সেকশনের সেন্ট্রয়েড। তো এই সেকশনের সেন্ট্রয়েড কত কাজ করবে? যেহেতু লম্বায় সে 6, তাহলে সেন্ট্রয়েড হবে কত? 3। এবার আসি A2 Y2। সো A2 কত? A2 এরিয়া হচ্ছে গেল 2 ইন্টু 6 ইন্টু সেন্ট্রয়েড। এখন যদি বলি বটম থেকে যদি আমি সব দূরত্ব ক্যালকুলেশন করছি, সো এটা হচ্ছে 2, এর অর্ধেক হচ্ছে 1 ইঞ্চি, এর অর্ধেক হচ্ছে 1 ইঞ্চি, টোটাল হচ্ছে 8 ইঞ্চি। বটম থেকে টোটালটা হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ দিলে থাকে কত? 7 ইঞ্চি। এখানে হবে 7 ভাগ A1 এর এরিয়া প্লাস B1 এর এরিয়া। সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা পজ করে ওয়াই বারের ক্যালকুলেশন করার জন্য। যদি কারো এই ওয়াই বার ক্যালকুলেশন মনে থাকে, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে সেটা দেখার জন্য। সো আমার চলে এসেছে 5 ইঞ্চি। আমার সাইডে একটু লিখে দিব যে কোথা থেকে, তাহলে শিক্ষকের বুঝতে সুবিধা হবে যে আমি বটম থেকে 5 ইঞ্চি পেয়েছি। তার মানে যে বটম থেকে 6 ইঞ্চি উপরে হচ্ছে গেল ফ্ল্যান্স, তো বটম থেকে 5 ইঞ্চি এখানে একটা প্লাস সিম্বল দিয়েছে। তো এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। সো যেহেতু আমি ওয়াই বার পেয়ে গেলাম, আমি এটা মুছে ফেলি জায়গা করার জন্য। সো ওয়াই বার আমি পেয়ে গিয়েছি। সো আমি ডায়াগ্রাম আঁকার জন্য অলরেডি শেপ এঁকে ফেলি। সো আমার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে গেল এই বড় 5 ইঞ্চি বড়, আমি ডট 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 দিয়ে আমি ড্র করে ফেলি। আচ্ছা, এখানে আমার একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আমার মুভমেন্টটা নেগেটিভ। সো মুভমেন্ট নেগেটিভ হলে আমি বলেছিলাম কি, মুভমেন্ট যদি নেগেটিভ আসে তার মানে আমার তখন টপে হবে টেনশন আর বটমে হবে কম্প্রেশন। ওকে ফাইন। সো আমরা এখন সিগমা বাই করবো। আচ্ছা, অলরেডি আমরা এখানে এখন আই বের করিনি আমরা। সো সিগমা সূত্র হচ্ছে MY/I। আমরা অলরেডি ওয়াই পেয়ে গেছি। সো ওয়াই মানটা কত? আমি ওয়াই মানটা সাইডে লিখে দিই। সো আমি ওয়াই বার পেয়েছি 5 ইঞ্চি ফ্রম বটম। এখন আমাদের আই ক্যালকুলেশন করতে হবে। আই ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক মোটামুটি শেষ। সুন্দর করে দিই।
ওকে, এখন যদি সব মনে থাকে আই বের সূত্র ছিল কি, আই মানে ছিল, যেহেতু সবগুলো আমার রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে সূত্র ছিল BH কিউব বাই 12 প্লাস এরিয়া ইন্টু ডি স্কোয়ার। কারণ আমার আসলে আমার সবগুলো তো আমি এই বটমের রেসপেক্টে করতাম, কিন্তু এখন সেন্টারটা সরে গেছে। তো সেন্টারটা কত দূরত্বে সরেছে, সো আমরা প্যারালালোগ্রাম যে থিওরি আছে সেই অনুযায়ী আমরা এক্সিসটাকে ট্রান্সফার করে আমরা রিয়েল আইটা বের করবো। আর এখানে আমরা সূত্রের সামনে একটা সামেশন দিব, কারণ কিসের জন্য, কারণ এখানে তো আমার রেক্টেঙ্গুলার পোর্শন একটা এবং রেক্টেঙ্গুলার পোর্শন হচ্ছে আমাদের জায়গায় দুইটা, সেজন্য আমরা এখানে সামেশন ইউজ করব। সো আমি একটু যদি নিচে যাই, ওকে, সো আমরা আসলে আমার এখানে আই মানটা এভাবে বলবো যে আই আসলে দুইবার ক্যালকুলেশন করতে হবে, একটা আই হচ্ছে ওয়েভের জন্য এবং একটা আই হবে আমার ফ্ল্যাঞ্জের জন্য। সো আয়ের সূত্র হচ্ছে BH কিউব বাই 12। সো আমার এখানে যদি একটু যারা ফিগারটা আমার আগে ড্র করে ফেলেছেন, সো বি এর মান হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওয়েভের হচ্ছে 2, সো লিখলাম 2 H কিউব, H হচ্ছে হাইট হচ্ছে 6 ছিল, 6 কিউব ভাগ 12 গেল আই। এরপর এডি স্কোয়ার, এরিয়া হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু ডি স্কোয়ার। ডি মানে আসলে কি, ডি মানে হচ্ছে সেন্ট্রয়েড থেকে যে আমার বটমে যে আমার যে দূরত্ব সেটা। সো আমার আসলে এই 6-এর সেন্ট্রয়েড নর্মালি কাজ করতো 3-এ, এইটা আছে 5-এ। তো 3 থেকে 5-এর ডিফারেন্স মানে তাদের যে সেন্ট্রয়েড থেকে এখন নতুন যে সেন্ট্রয়েড তাদের ডিফারেন্স, তাহলে 5 মাইনাস 3 হোল স্কোয়ার। সো আমার ওয়েভের কাজ শেষ। এবার আমি যদি ফ্ল্যাঞ্জের কাজের জন্য রেড কালার ইউজ করি, তো ফ্ল্যাঞ্জের এরিয়া আমরা দেখব, ফ্ল্যাঞ্জের যদি এটা দেখি আমরা যদি ফ্ল্যাঞ্জের পোর্শনটা দেখি, সো ফ্ল্যাঞ্জে আমরা দেখব হাইট 2 এবং বেস 6। তার মানে এখানে আমার আসবে যেহেতু বেস 6 তাহলে বি এইচ কিউব, হাইট হচ্ছে 2 কিউব ভাগ 12 প্লাস এরিয়া 2 ইন্টু 6, এবার হচ্ছে ডি স্কোয়ার। এবার ডি কত আসবে, এখন নর্মালি যদি আমি বলি তার সেন্ট্রয়েড কাজ করে কত, বটম থেকে সেন্ট্রয়েড কাজ করে 7-এ, তাহলে এখানে হবে 7 মাইনাস 5 বা 5 মাইনাস 7 হোল স্কোয়ার, 7 হোল স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করলে আমি আমার আলটিমেটলি টোটাল আইটা পেয়ে যাব। সো সবাই ভিডিওটা পজ করে আমার সাথে সাথে আইটা ক্যালকুলেশন করার চেষ্টা করুন। 2 ইন্টু 6 কিউব বাই 12 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 5 মাইনাস 3 হোল স্কোয়ার, 6 ইন্টু 2 কিউব by 12 plus 2 into 6 into 5 minus 7 whole square. So আমার আসে 136 ইঞ্চি টু দি পাওয়ার 4। সো আমরা আই পেয়ে গেছি। এবার অঙ্ক খুবই আমাদের সোজা। এবার হচ্ছে আমাদের একবার বের করব আমরা সিগমা অফ টপ, সূত্র হচ্ছে my/i। সো মোমেন্টের ভ্যালু হচ্ছে 40 কি ফিট, ওটাকে ইঞ্চি বানানোর জন্য 12 দিয়ে গুণ দিলাম, ফিট কি ইঞ্চি বানানোর জন্য। আর ওয়াই হচ্ছে সেন্ট্রয়েড থেকে কত দূরত্বে, টপের দূরত্ব, যেহেতু উপরে হচ্ছে আমার টপ বলা উচিত না, এটা বলা হচ্ছে টেনশন, শুধু টি লিখলে ভালো হতো। হ্যাঁ, সো আমার এখানে টেনসাইল স্ট্রেস আসবে টপে। তো সেন্ট্রয়েড যেহেতু আমার 5-এ কাজ করছে আর টোটালটার হাইট হচ্ছে 8, তার মানে আমার ওয়াই মান হবে 3। এখান থেকে এই দূরত্ব হবে 3 ইঞ্চি। আর বটমের ক্ষেত্রে হবে কত ইঞ্চি, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে গিয়ে হলো 5 ইঞ্চি। তো আমার ওয়াই মানে সেন্ট্রয়েড থেকে দূরত্ব, সো এখানে বসবে 3 ইঞ্চি ভাগ 136। এই হচ্ছে সিগমা টপের আনসার। আর সিগমা বটমে যদি আমরা আসি, সো বটম my/i, সো বটম তো অবশ্যই নেগেটিভ আসবে, নেগেটিভ বসে দিলাম। সো মাইনাস 40 ইন্টু 12, এখানে ওয়াই মান হবে 5 কারণ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, আই মান হচ্ছে 136। সো ক্যালকুলেশন করি আমরা। সো 40 ইন্টু 12 ইন্টু 3/136, সো আনসার আসতেছে মোটামুটি 10.6 কেএসআই।
আর আমরা যদি এবার নতুন ক্যালকুলেশন করি, এখানে আসবে হচ্ছে গেল 17.6 মাইনাস 17.6 কেএসআই। তো এখানে বি না লিখে, বটম না লিখে এখানে সি লেখা ভালো, কারণ এটা কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ। হ্যাঁ, সো ভ্যালুগুলো আমরা পেয়ে গিয়েছি। এবার ডায়াগ্রাম ড্র করা পালা। সো এটা হবে আমার পজিটিভ শেপ, আর এদিকে আসবে হচ্ছে নেগেটিভ ভ্যালু। সো এই পজিটিভ ভ্যালু হচ্ছে আমরা পেয়েছিলাম 10.6 কেএসআই, আর নেগেটিভ ভ্যালু পেয়েছি আমরা 17.6 কেএসআই। সো আমরা দেখে ফেললাম যে কোনো সেকশনের ক্ষেত্রে কিভাবে আমার স্ট্রেস ক্যালকুলেশন করা লাগে এবং কখন সেটা টপে টেনশন কাজ করে বা কখন বটমে টেনশন কাজ করে সেটা দেখলাম আমরা। পরে সেন্ট্রয়েড যদি আমরা বের করতে না পারি, কীভাবে সেন্ট্রয়েড বের করব এবং মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তার মানে এই ক্যালকুলেশনে যদি দেখি অনেকাংশে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাথে সম্পর্কিত। সো আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেশন এবং মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা C105 করে এসেছি, বা কোনো বিশ্ববিদ্যালয়ে সেটা C101 কোর্স। তো সেই কোর্সে আশা করি সবাই করে ফেলেছি। তো সেখান থেকে আমরা আই এবং ওয়াই বের করতে পারবো, আর বাকি সিগমা এম ওয়াই বাই আই, এটা খুবই সিম্পল ক্যালকুলেশন, সো করলেই পারা যাবে। সো আশা করি আজকে ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন। আজকে ছিল একটা বেসিক ক্যালকুলেশন, আমরা আস্তে আস্তে একটু কঠিন দিকে যাব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।